বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025। আমি এখন এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 8 নং আইন এর আমি সূচি বলবো। 1 থেকে 32-এর খ পর্যন্ত সূচি বলবো। সূচি একের অধিক বলবো, আপনারা বারবার শুনবেন, মুখস্থ হয়ে যাবে বলে মনে করি এবং বিশ্বাস করি। তাহলে সংশোধনী এবং গেজেট সহকারে বলবো। একটু 19-20 বা ভুল ভ্রান্তি হতে পারে, সীমিত কিছু, বিশাল কিছু হবে না, কারণ গেজেট দেখা এবং মূলটার সাথে সমন্বয় রেখেই বলার চেষ্টা করব। নারী ও শিশু নির্যাতন দমনের 1 ধারা সংক্ষিপ্ত শিরোনাম। 1 ধারা সংক্ষিপ্ত শিরোনাম। 2 ধারায় সংজ্ঞাসমূহ। 2 ধারায় সংজ্ঞা। সংজ্ঞার 2 এর ক অপরাধ। 2 এর ক অপরাধ। 2 এর ক অপরাধ। 2 এর খ অপহরণ। 2 এর খ অপহরণ। 2 এর খ অপহরণ। 2 এর গ আটক। 2 এর গ আটক। 2 এর গ আটক। 2 এর ঘ ট্রাইব্যুনাল। 2 এর ঘ ট্রাইব্যুনাল। 2 এর ঘ ট্রাইব্যুনাল। 2 এর চ নবজাতক। 2 এর চ নবজাতক। 2 এর চ নবজাতক। 2 এর ছ নারী। 2 এর ছ নারী। 2 এর ডবল ছ বলৎকার। 2 এর ডবল ছ বলৎকার। নতুন সংশোধনী। 2 এর ডবল ছ বলৎকার। 2 এর 3 ছ। 2 এর 3 ছ মারাত্মক জখম। নতুন সংশোধনী। 3 ছ মারাত্মক জখম। 3 ছ মারাত্মক জখম। বর্গের জ মুক্তিপণ। বর্গের জ মুক্তিপণ। 2 এর বর্গের জ মুক্তিপণ। 2 এর বর্গের জ মুক্তিপণ। 2 এর ঝ ফৌজদারি কার্যবিধি আইন 2018-তে এর কার্যক্রম পরিচালিত হবে। ঝ ফৌজদারি কার্যবিধি। ইঙো। ইঙো হচ্ছে লোকে যৌতুক। ইঙো হচ্ছে যৌতুক। ইঙো হচ্ছে যৌতুক। 2 এর ইঙো যৌতুক। 2 এর ইঙো যৌতুক। 2 এর ডবল ইঙো যৌনকর্ম। 2 এর ডবল ইঙো যৌনকর্ম। নতুন সংশোধনী। 2 এর ট শিশু। 2 এর ট শিশু। 2 এর ঠ হাইকোর্ট বিভাগ। 2 এর ঠ হাইকোর্ট বিভাগ। 2 এর ঠ হাইকোর্ট বিভাগ। 3 ধারা আইনের প্রাধান্য। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যদি কোনো অপরাধ সংগঠন হয়, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই তা বিচার করতে হবে। 3 ধারা নারী ও শিশু নির্যাতন আইনের যদি কোনো অপরাধ সংগঠন হয়, তাহলে তাহার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইনেই করা লাগবে বা হবে। 4 ধারা দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দ্বারা ক্ষতিকর বা মৃত্যু কারণও। 4 ধারা দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ। দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ। 4 এর 1 দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থে মৃত্যু ঘটালে তার শাস্তি। 4 এর 1 দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দিয়ে মৃত্যু ঘটালে তার শাস্তি। 4 এর 2 দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ দিয়ে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, যৌনকর্ম বিকৃতি করার শাস্তি। তাহলে 4 এর 3 মনে রাখবেন। 4 এর গ 3 বা গ। 4 এর গ দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করার শাস্তি। দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করার শাস্তি। এরপর আসতেছে 5-6 বাতিল। 7 ধারা নারী ও শিশু অপহরণের শাস্তি। 7 ধারা নারী ও শিশু অপহরণের শাস্তি। 7 ধারা নারী ও শিশু অপহরণের শাস্তি। 8 ধারা মুক্তিপণ আদায়ের শাস্তি। 8 ধারা মুক্তিপণ আদায়ের শাস্তি। 8 ধারা মুক্তিপণ আদায়ের শাস্তি। 9 ধারা ধর্ষণ। 9 এর 1 ধর্ষণ। 9 এর 1 ধর্ষণ। 9 এর 2 ধর্ষণের ফলে মৃত্যু। 9 এর 2 ধর্ষণের ফলে মৃত্যু। 9 এর 2 ধর্ষণের ফলে মৃত্যু। 9 এর 3 দলবদ্ধভাবে ধর্ষণ, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে মৃত্যু ঘটানো। 9 এর 3 দলবদ্ধভাবে ধর্ষণ, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে মৃত্যু ঘটানো। 9 এর 3 দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে মৃত্যু ঘটানো। 9 এর 4 এর ক। 9 এর 4 এর ক। এইখানে কিন্তু আর বাচ্চার দেন না, 5টা দেন না। 9 এর এই 9 দ্বারা খুবই সেন্সিটিভ করে পড়বেন। 9 এর 4 এর ক
ধর্ষণ করে মৃত্যু ঘটানো, আহত করার চেষ্টা করা, ধর্ষণ করে মৃত্যু ঘটানো, আহত করে চেষ্টা করা, ধর্ষণ করে মৃত্যু ঘটানো, আহত করে চেষ্টা করা। 9-এর ক, 9-এর ক, ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করা। 9-এর খ, 9-এর খ, ধর্ষণের চেষ্টা করা। 9-এর খ, ধর্ষণ করে ধর্ষণের চেষ্টা করা। 9-এর খ, ধর্ষণের চেষ্টা করা। 9-এর গ, 9-এর গ, সংশোধনী, নতুন সংস্করণ বা সংশোধনী, ধর্ষণ করিবার উদ্দেশ্যে জখম করা। 9-এর গ, ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা। 9-এর গ, ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা, ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা। 9-এর গ, ধর্ষণ করার উদ্দেশ্যে জখম করা। 5 দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কোনো নারী ধর্ষণ হলে তার শাস্তি। আইন শৃঙ্খলার বাহিনীর হেফাজতে ধর্ষণ হলে তার শাস্তি। 9-5, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকার ফলে কোনো নারীর ধর্ষণ হলে তার শাস্তি। 9-5, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থেকে মৃত্যু হলে ধর্ষণ হলে তার শাস্তি। 9-এর ক, নারীর আত্মহত্যার প্ররোচনা। 9-এর ক, নারীর আত্মহত্যার প্ররোচনা। 9-এর ক, নারীর আত্মহত্যার প্ররোচনা করার শাস্তি। 9-এর ক, নারীর আত্মহত্যার প্ররোচনা করার শাস্তি। 9-এর খ, নতুন। 9-এর খ, নতুন। 9-এর খ, নতুন সংশোধনী। 9-এর খ তো কি করেছে? 9-এর ক, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা। 9-এর খ, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা। বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা। 9-এর খ, 10 দ্বারা যৌন নিপীড়ন ইত্যাদি করার দণ্ড। যৌন নিপীড়ন করার দণ্ড। 10 দ্বারা যৌন নিপীড়ন করার দণ্ড। 10 দ্বারা যৌন নিপীড়ন করার দণ্ড। 11 দ্বারা যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। 11 দ্বারা যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। 11-1 বা ক দিয়ে বলি। 11-র ক, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি। 11-র ক, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি। 11-র ক, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি। 11-র ডবল ক, 11-র ক, যৌতুকের জন্য মৃত্যুর উদ্যোগ গ্রহণ করা। 11-র ডবল ক, যৌতুকের জন্য মৃত্যুর উদ্যোগ গ্রহণ করা বা মৃত্যুর চেষ্টা করা। 11-র ডবল ক, যৌতুকের জন্য মৃত্যুর চেষ্টা করা, খুন করা, হত্যা করার চেষ্টা করা। 11-র খ, যৌতুকের জন্য মারাত্মক জখম। 11-র খ, যৌতুকের জন্য মারাত্মক জখম করার দণ্ড। 11-র খ, যৌতুকের জন্য মারাত্মক জখম করার দণ্ড। 11-র গ, সাধারণ জখম। 11-র গ, যৌতুকের জন্য সাধারণ জখম। 11-র গ, যৌতুকের জন্য সাধারণ জখম। 12 ধারা 12, ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অঙ্গহানি করার শাস্তি। 12, ভিক্ষাবৃত্তি করার জন্য অঙ্গহানি করার শাস্তি। ভিক্ষাবৃত্তি করার জন্য শিশুর হাত, পা এবং চক্ষুভাগ, শরীরের যে কোনো অঙ্গহানি করার শাস্তি। 13 ধারা, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। 13 ধারা, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান। দেখেন 11 জন, 9 জন পড়াইছি। 9 যখন আমি সুসি বলছি, আমি কিন্তু ডানি ভাই সরি নেই, শতভাগ মিল রাখে ওইভাবে পড়ছি। কিন্তু এখন যখন 13 পর্ব, তখন কিন্তু 1-2 করে এইখানে যেভাবে আছে শতভাগ আমি ওইভাবে বলি না, বা ওইভাবে লেখাও যায় না, অত মনে রাখা যায় না, কারণ প্রচুর আইনের এইভাবে থাকে। কিন্তু মূল আইন থেকে আপনি সরে যাবেন না। যেমন 9-এর ক, 9-এর 1-এর ক, খ, গ, বা 9-এর 1, 2, 3, 4-এর ক, খ, গ, তারপরে 9-এর 5, 9-এর ক, 9-এর খ, এগুলো শতভাগ ঠিক রাখবেন। হ্যান্ডে যদি 19-20 করে লেখেন, তাহলে কিন্তু ফেল বা রেজাল্ট সঠিক আসবে না। এখন বলি 13 ধারায় ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশু সংক্রান্ত বিধান কি লেখেন। এই প্রশ্ন যদি আসে, তখন আমি যেভাবে বলতেছি আপনি এইভাবে লিখে দেন।
তাতে আপনার মার্ক বিশেষ কাটা যাবে না। এক, ধর্ষণের ফলে জন্ম লাভ করা এক শিশু মাতা বা মাতৃকুলের আত্মীয় নিকট থাকবে। এক, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু মাতা বা মাতৃকুল আত্মীয় নিকট থাকবে। দুই, উক্ত সন্তান ধর্ষণের ফলে জন্ম লাভ করা উক্ত সন্তান পিতামাতার পরিচিত হবে। দুই, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু উক্ত পিতামাতার পরিচয়ে পরিচিত হবে। তিন, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তিন, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। চার, ধর্ষণের ফলে জন্ম লাভ করা পুত্র সন্তানের ভরণ পোষণ 21 বছর, কন্যা সন্তান বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তান হলে তিনি স্বীয় ভরণ পোষণ না হওয়া পর্যন্ত এই ব্যয়ভার বহন করবেন। তাহলে চারি কি বলছে, ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশু যদি পুত্র হয় 21 বছর, কন্যা সন্তান হলে বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু হলে তার স্বীয় ভরণ পোষণ না হওয়া পর্যন্ত এই ব্যয়ভার বহন করতে হবে। এরপরে এরপরে 5 বা সরকার নির্ধারিত পদ্ধতিতে সন্তানের ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করবেন। সরকার নির্ধারিত পদ্ধতিতে ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর অর্থের পরিমাণ নির্ধারণ করবেন। 5, 6 নম্বরে লিখবেন, ধর্ষণের নিকট থেকেই এই অর্থ আদায় করা হবে। ধর্ষকের নিকট থেকেই এই অর্থ আদায় করা হবে। তিনি যদি বর্তমান কোনো সম্পত্তির মালিক না হন, ভবিষ্যৎ তিনি যে সম্পত্তির মালিক হবেন ওই সম্পত্তি থেকে এই অর্থ কর্তন করা হবে। এরপরে 14 ধারা সংবাদপত্র, তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম। সংবাদপত্র, তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুর পরিচয় প্রকাশ করার বিধিনিষেধ। শিশু বা ধর্ষণের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা। তাহলে সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তি, এই 3টে মাধ্যম সংশোধনী আসছিল। এরপরে আসেন 15 ধারা, ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। 15 ধারা, ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। 16 ধারা, অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ আদায়ের শাস্তি। অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ আদায়ের অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতিটা আবার বলি। 1 ধারা, ট্রাইব্যুনাল নির্দেশ দেবেন। 1 ধারা, ট্রাইব্যুনাল জেলা কালেক্টরকে নির্দেশ দিবেন। 16(1) মনে রাখবেন। 16(1) ট্রাইব্যুনাল জেলা কালেক্টরকে নির্দেশ দিবেন। জেলা কালেক্টর ওই ধর্ষণকারীর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির একটি তালিকা তৈরি করবেন, তা নিলাম বা ক্রয় করবেন অথবা সরাসরি বিক্রি করে দেবেন। নাম্বার 3, উক্ত সম্পত্তি জেলা কালেক্টর ট্রাইব্যুনালের কাছে প্রেরণ করবেন। নাম্বার 3, উক্ত যে অর্থ কর্তন করলো সেই অর্থ জেলা কালেক্টর ট্রাইব্যুনাল নিকট প্রেরণ করবেন। 4, জেলা ট্রাইব্যুনাল উক্ত সম্পত্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তির বা তার আইনানুগ অভিভাবকের নিকট পৌঁছায় দেবেন। 17 ধারা, মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি। মিথ্যা মামলা বা অভিযোগ করার শাস্তি। 17 ধারা, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ করার শাস্তি। মিথ্যা অভিযোগ করার শাস্তি। এবার একটু ব্যাখ্যা করে সংশোধনী আসছে। যদি মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ করেন, আদালত রায় ঘোষণার পূর্বে যদি দেখেন এটা মিথ্যা, তাহলে কি করবেন, যে মিথ্যা মামলা দায়ের করছে বা অভিযোগ দায়ের করছে তাকে কারণ দর্শানোর নোটিশ দেবেন এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে এবং তার জেল জরিমানাও হতে পারে। এরপরে আসেন অপরাধ তদন্ত। 17 ধারা, অপরাধ তদন্ত। প্রত্যেক অপরাধের তদন্ত করে পুলিশ করে অথবা সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত বা সরকার যাকে নির্দেশ দেয় সেই ব্যক্তি এই তদন্ত করতে পারেন। আমরা পুলিশ দিয়ে করি, অত পাবলিকের কথা লাগবে না, শুধু মনে রাখলেন জনসাধারণ করতে পারে। সিআরপিসিতেও পাইছেন, এখানেও আছে। 1 ধারা 17(1) বা কমন রাখবেন। তদন্ত কিভাবে করবেন, এর ভিতরে 10 পর্যন্ত আছে, 1, 2 করে করলে 10 আবার সরে দেবেন। মনে রাখবেন 17
18 অপরাধ তদন্ত। 18 হচ্ছে অপরাধ তদন্ত 1, যদি আসামি হাতে নাতে ধৃত হয় 15 কার্যদিবস। কার্যদিবস খেয়াল রাখবেন, আসামি যদি হাতে নাতে ধৃত হয় 15 কার্যদিবস। 18-1 আসামি যদি হাতে নাতে ধৃত হয় তাহলে কি হবে 15 কার্যদিবস। যদি আসামি হাতে নাতে ধৃত না হয় 30 কার্যদিবস। আসামি যদি হাতে নাতে ধৃত না হয় 30 কার্যদিবস। এরপরে যদি নির্দিষ্ট সময়ে তদন্ত না করতে পারে 3 নম্বর, অতিরিক্ত আরো 15 কার্যদিবস সময় পাবে। অতিরিক্ত আরো 15 কার্যদিবস সময় পাবে। 3 নম্বর গুলো, অতিরিক্ত আরো 15 কার্যদিবস সময় পাবে। প্রতিবেদন দাখিল করার পর যদি নারাজি দেয় বা সন্তুষ্ট না হয় তাহলে অতিরিক্ত তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে এবং এই অতিরিক্ত তদন্ত কর্মকর্তা 15 কার্যদিবস সময় পাবেন। নাম্বার 4, অতিরিক্ত নতুন আবার তদন্ত কর্মকর্তা উনি 15 কার্যদিবস সময় পাবেন। নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্যদিবস সময় পাবেন। 4র্থ নাম্বার পর্যন্ত এইভাবে পড়বেন বা ক খ গ তদন্তের পদ্ধতি চলে গেল। এখন আসছেন তদন্তের পরবর্তী কি ঝামেলা টামেলা হয় সেইগুলো সম্পর্কে ব্যাখ্যা করব। অল্প করে বলবো, বেশি বলবো না। তারপরে এখন 4-5 বাতিল। এখন হলো 6, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম যদি সমাপ্ত করতে না পারে, কেন সমাপ্ত করতে পারলো না, কি গাফলতি ছিল তদন্তকারী কর্মকর্তার, এহেন গাফলতির কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য, তার বাৎসরিক গোপন প্রতিবেদন দাখিল করার জন্য ট্রাইব্যুনাল তার প্রতি তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষের নিকট জানাবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। এটি হলো 6। 7-এ কি বলছে, তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ট্রাইব্যুনাল যদি সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে দেখতে পারেন কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, তাহলে ট্রাইব্যুনাল কোনো আসামিকে সাক্ষী করতে পারেন। তাহলে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর এই ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে দেখেছে, তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে দেখছে কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, তখন ট্রাইব্যুনাল উক্ত আসামিকে সাক্ষী করতে পারেন, যাকে রাজসাক্ষী বলা হয়। 8 দ্বারা কি 18-8 যদি মামলার সাক্ষ্য প্রমাণ যদি 18-8 ট্রাইব্যুনাল যখন পর্যালোচনা করে দেখবে তদন্তকারী কর্মকর্তা কোনো আসামি কোনো ব্যক্তিকে আসামি করার দরকার ছিল, তিনি তাকে আসামি করে নাই, সাক্ষী করছে, এবং কোনো সাক্ষী গুরুত্বপূর্ণ সাক্ষীকে সাক্ষী না করে নর্মাল একজনকে সাক্ষী করছে, আদালত এই পরিলক্ষিত হলে তদন্তকারী কর্মকর্তার প্রতি বা তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার তার অসৎ আচরণ, তার গাফলতি করার কারণে বিভাগীয় ব্যবস্থা বা বাৎসরিক গোপন প্রতিবেদন এই বিষয়টা লেখার জন্য ই করবেন, নির্দেশ দিবেন বা বলবেন, অথবা তাকে শাস্তির আওতায় আনার জন্য নির্দেশ প্রদান করবেন। এলো 8। 9 কি বলছে, ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 18-9 তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় প্রশাসনিক কারণে তার বদলি করা যাবে না। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় প্রশাসনিক কারণে তার বদলি করা যাবে না। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় তার প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। এরপরে আসেন 10। 10-এ আসতে লেগে তদন্ত সমাপ্ত করার এইগুলো 10-এরটা আগে করা ফেলেছি, 10-এরটাই আগে। 9 নাম্বার হচ্ছে গেছে। এরপর আসেন 19 ধারা। অপরাধ বিচারতে গ্রহণ 19 ধারায় অপরাধ বিচারতে গ্রহণ অথবা জামিন সংক্রান্ত বিধান এটাই মনে রাখবেন। 19 ধারা বলবেন জামিন সংক্রান্ত বিধান। কিভাবে জামিন হবে? 19 ধারায় পড়বেন কি জামিন সংক্রান্ত বিধান, জামিন সংক্রান্ত বা অপরাধ বিচারতে গ্রহণ ইত্যাদি। এখানে ইত্যাদি আছে যখন, সাথে জামিন সংক্রান্ত, এখানে কিন্তু জামিনের কথা আছে, জামিন আসতে পারে, মনে রাখবেন। জামিন কিভাবে দেবে? জামিনের 1-এ বলতেছে আবেদনের অভিযোগকারীর পক্ষকে শুনানির সুযোগ না দেওয়া, জামিন দেওয়া যাবে না। অভিযোগকারীর পক্ষের শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। 1, অভিযোগকারীর পক্ষের শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। 2, ট্রাইব্যুনাল নিকট
ট্রাইব্যুনালের নিকট যদি প্রতীয়মান হয় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ট্রাইব্যুনাল তাকে জামিন দেবে না। ট্রাইব্যুনালের নিকট যদি ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয়, ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযোগকারী ব্যক্তি দোষী হওয়ার সম্ভাবনা আছে, ট্রাইব্যুনাল যদি মনে করে অভিযোগকারী ব্যক্তি দোষী হওয়ার সম্ভাবনা আছে বা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে ট্রাইব্যুনাল তাকে জামিন দেবে না। নাম্বার 2, ট্রাইব্যুনাল যদি মনে করেন বা অভিযোগকারী দোষী হওয়ার সম্ভাবনা আছে বা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে ট্রাইব্যুনাল তাকে জামিন দেবে না। নাম্বার 3 বা গ, যদি কোনো নারী বা শিশু কিংবা শারীরিক অসুস্থতা হইলে, যদি এই অপরাধে অভিযুক্ত কোনো নারী হয় বা কোনো শিশু হয় বা তিনি শারীরিকভাবে অসুস্থ হন, তাহলে নারী হতে হবে, শিশু হতে হবে, শারীরিকভাবে অসুস্থ হতে হবে এবং উক্ত ব্যক্তি ট্রাইব্যুনালের ন্যায় বিচারে কোনো বিঘ্ন ঘটবে না। ট্রাইব্যুনালের যে ন্যায় বিচার করবে এই বিচারে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, এরকম যদি মনে হয় ট্রাইব্যুনাল তাহলে তাকে জামিন দিতে পারে। কোনো নারী, কোনো শিশু বা অসুস্থ কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল যদি মনে করে উক্ত ব্যক্তিকে জামিন দিলে ন্যায় বিচারে কোনো ব্যাঘাত ঘটবে না এবং কোনো সমস্যার সৃষ্টি হবে না, তাহলে ট্রাইব্যুনাল উক্ত ব্যক্তিদেরকে জামিন দিতে পারে, নারী, শিশু বা অসুস্থ ব্যক্তিকে জামিন দিতে পারে। নাম্বার 4 বা ঘ, 19-4 বা ঘ মনে করে এইভাবে লিখবেন, হয় ক খ দেবেন আর না 1 2 3 দেবেন। 4 কি বলছে, যদি কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত মনে হলে ট্রাইব্যুনাল যদি মনে করেন উক্ত ব্যক্তিকে জামিন দিলে ন্যায় বিচারে কোনো বিঘ্ন হবে না এবং কোনো সমস্যার সৃষ্টি হবে না, তাহলে ট্রাইব্যুনাল যে কোনো ব্যক্তিকে জামিন দিতে পারেন। তাই ট্রাইব্যুনালের নিকট যদি প্রতীয়মান হয় কোনো ব্যক্তিকে জামিন দিলে ন্যায় বিচারে বিঘ্ন হবে না, ট্রাইব্যুনাল তাহলে তাকে জামিন দিতে পারেন বা জামিন দেবেন। এখন আসেন বিচারের পদ্ধতি। 20 ধারা বিচারের পদ্ধতি সংশোধনী আছে দেশে কই, এত গুরুত্বপূর্ণ না, ওই এইটি হেডলাইন করে রাখবেন বিচারের পদ্ধতি। আর যদি বেশি জানতে চান আমার সাথে ধারাবাহিকভাবে ওইগুলো শুনবেন, আমি যেগুলো বলবো। 20 হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার। এই আইনের 26 এবং 26-এর ক গঠিত ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। 20-1 নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার। এই আইনে গঠিত 26-এর ক গঠিত ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। 20-1 নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। 20-2 ট্রাইব্যুনালে মামলা শুরু হলে তা প্রতি কার্য দিবসে একটানা চলবে। ট্রাইব্যুনালে মামলা শুনানি শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কার্য দিবসে একটানা চলিবে। তাহলে ট্রাইব্যুনালে মামলা যখন শুনানি শুরু হবে তা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কার্য দিবসে একটানা চলবে। আগে ছিল দিন, এখন হচ্ছে কার্য দিবস। 20-3 নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ 180 দিনের ভিতর সম্পূর্ণ করতে হবে। 20-3 বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন আইনে অপরাধের বিচার 180 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 180 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 20-3 ক নতুন সংশোধনী। 20-3 ক নতুন সংশোধনী। এই আইনের 9 ধারার অপরাধের বিচার 90 কার্য দিবসের মধ্যে করতে হবে। 3 ক এই আইনের 9 ধারার ধর্ষণের বিচার 90 কার্য দিবসের মধ্যে করতে হবে। 20-3 ক 90 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এরপরে তা কতটা পড়া লাগবে না, এটা আসারও তেমন কিছু নাই। এখন হলো 21 ধারা আসামির অনুপস্থিতি বিচার, মহা গুরুত্বপূর্ণ। আসামির অনুপস্থিতি বিচার। এই আসামি কিন্তু আদালতে কখনোই হাজির হয় নাই, কখনো জামিন নেয় নাই, পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারে নাই। এই আসামির ক্ষেত্রে আসামির অনুপস্থিতি বিচার
তদন্ত প্রতিবেদন যখন আদালতে দাখিল করবে তার 20 দিন পর 20 দিনের মধ্যে যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে কি করবে? আসামির অনুপস্থিতির বিচার কিভাবে করবেন? আসামির অনুপস্থিতির বিচার মনে রাখবেন, এইভাবে লিখবেন যে আসামি কখনোই আদালতে হাজির হয় নাই, আদালত থেকে জামিন হয় নাই, এমন আসামির অনুপস্থিতির বিচারের পদ্ধতি এক, তদন্ত প্রতিবেদন দাখিল করার পর 20 দিনের মধ্যে যদি সে হাজির নয়, এক, তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিল করার পর 20 দিনের মধ্যে যদি তিনি হাজির না হয়, এক, 2 নাম্বার, একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, এর মধ্যে যদি তিনি না আসেন তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। এখন এই 21(2)তে কি আছে? যদি কোনো ব্যক্তি, কোনো আসামি আদালতে হাজির হয়, জামিন নেয়, এরপরে যদি সে পলাতক থাকে তাহলে তার অনুপস্থিতি বিচারের জন্য এত আয়োজন করা লাগবে না, কারণ তিনি এই সম্পর্কে অবগত এবং জানেন। এরপর আসেন 22 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 22 ধারা মহা গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এই কথা, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 22(1), 2, 3 ছোট ছোট করে বলবো। 22(1) অপরাধ তদন্তকারী পুলিশ অফিসার বা অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনা সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তি বা উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী এবং তিনি জবানবন্দি দিতে চান, তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে বা অন্য কোনো মাধ্যমে তাকে অবগত করবেন। 1, 22(2) ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ওই জবানবন্দি গ্রহণ করবেন অথবা অন্য কোনো স্থানে বসে বা নিয়ে গিয়ে সেখানে জবানবন্দি গ্রহণ করবেন। এই জবানবন্দির অনুলিপি বা জবানবন্দিটা তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়ে দেবেন। 2 শেষে আগলো। 3, এই জবানবন্দি যিনি প্রদান করলেন এই উক্ত ব্যক্তি যদি মারা যায়, হারিয়ে যায়, সাক্ষ্যদানের অক্ষম হয়ে যায় এবং যাকে হাজির করার সময় এবং ব্যবসাপক্ষ মামলা যদি উক্ত ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকার প্রয়োজন হয়, তাহলে উনি যখন মারা গেছে, হারা গেছে, সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে, তখন কি করছে? তখন ওই আদালত ওর ওই পূর্বের দেওয়া জবানবন্দি গ্রহণ করতে পারবে। নাম্বার 1, 22(1) আবার বলি, গুরুত্বপূর্ণ। 22(1) তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনা সম্পর্কে কোনো জানে এমন ব্যক্তি জবানবন্দি দিতে চায়, তিনি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবেন বা ম্যাজিস্ট্রেটের লিখিতভাবে জানাবেন সংক্ষেপে। 2, তদন্তকারী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে বা অন্য কোনো স্থানে বসে এই জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে বা অন্য কোনো স্থানে বসে এই জবানবন্দি লিপিবদ্ধ করবেন। 3, বিচার কাজ পরিচালনা করার সময় 3 নম্বর, বিচার কাজ পরিচালনা করার সময় উক্ত জবানবন্দি দেওয়া ব্যক্তির সাক্ষ্যদানের প্রয়োজন হলে তাকে তলব করবেন। তিনি যদি মারা যায়, হারা যায়, সাক্ষ্যদানের অক্ষম হয়ে যায়, সেই ক্ষেত্রে তার এই জবানবন্দি আদালত গ্রহণ করে নেবে, কিন্তু এই জবানবন্দির উপরে মামলার রায় ঘোষণা করা, দণ্ড প্রদান করা যাবে না। 23 ধারা, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি। 23 ধারা, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি। বিশেষজ্ঞদের মতামত, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি। 23 ধারা, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি। 24 ধারা, সাক্ষীর উপস্থিতি। 24 ধারা খুব খেয়াল, গুরুত্বপূর্ণ, শতভাগ গুরুত্বপূর্ণ। 24 ধারা সাক্ষীর উপস্থিতি মুখস্থ করে হলেন। 24 ধারা সাক্ষীর উপস্থিতি। 24 ধারা সাক্ষীর উপস্থিতি। এখন সাক্ষীর উপস্থিতি 3টে কথা বলবো, খেয়াল করবেন। 1, সাক্ষীর উপস্থিতি 24(1) ট্রাইব্যুনাল যে সাক্ষীর প্রতি সমন বা ওয়ারেন্ট কার্যকারী করবার জন্য সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই সমন বা পরোয়ানা প্রেরণ করবেন এবং তা কার্যকারী করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাই দায়ী থাকবেন। তাহলে সমন বা পরোয়ানা, কোনো সাক্ষীকে সমন বা পরোয়ানা দেওয়ার জন্য সাক্ষী সর্বশেষ বসবাসের যে ঠিকানা, সেই ঠিকানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর এই সমন বা পরোয়ানা প্রেরণ করবেন। এই সমন বা পরোয়ানা প্রেরণ করলেন, এই সমন বা পরোয়ানা
কার্যকারী করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। 2 24/2 বলবো 24/2 সমনের একটি অনুলিপি ট্রাইব্যুনাল, সমনের একটি অনুলিপি সাক্ষীর প্রতি, একটি অনুলিপি পুলিশ সুপারের প্রতি, একটি অনুলিপি পুলিশ কমিশনারকে পাঠাবেন। 24/2 সমনের একটি অনুলিপি সাক্ষীর প্রতি পাঠাবেন, আরেকটা অনুলিপি পুলিশ সুপারের নিকট পাঠাবেন, আরেকটা অনুলিপি পুলিশ কমিশনারের নিকট পাঠাবেন। 3 এবার 24/3 কোনো অরেন বা সমন কার্যকারী করার জন্য কোনো পুলিশ কর্মকর্তা যদি গাফলতি থাকে তাহলে এর জন্য তিনি দায়ী থাকবেন, তিনি অদক্ষতা হিসেবে চিহ্নিত হবেন, তার বিরুদ্ধে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নিমিত্তে নির্দেশ প্রদান করবেন। ধর্ষণকারীর কথা এতবার আসে নাই যতবার আমাদের পুলিশের শাস্তির কথাই আইনে আসে, ঠিক না দোস্ত? আরো সামনে আছে পুলিশ, ডাক্তার, তারপরে হচ্ছে পিপি, তদন্তকারী কর্মকর্তা দিয়ে সবারই শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু ধর্ষণকারী গিয়া সেটাই জানার বিষয়। তারপরে 24/4 আছে নতুন সংশোধন। 24/4 নতুন সংশোধন আসামি যদি বাড়ি দূরবর্তী হয় তিনি যদি আবেদন করেন, আসামির বাড়ি যদি দূরবর্তী হয় তিনি যদি আবেদন করেন তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা যাবে এবং এই তথ্য প্রযুক্তির যে সমস্ত উপকরণ তা সরকার ওই সাক্ষীর বাড়িতে সরবরাহ করবে। কত সুন্দর কথা না? যদি সাক্ষীর বাড়ি দূরবর্তিত হয়, 24/4 সংশোধন নতুন 24/4 সাক্ষীর বাড়ি যদি দূরবর্তী হয়, সাক্ষী যদি আবেদন করেন তাহলে তার এই সাক্ষ্য গ্রহণ করার জন্য তার যে তথ্য প্রযুক্তি যে উপকরণগুলো লাগবে সরকার সরবরাহ করবে এবং তার সাক্ষ্য গ্রহণ করা চলবে। এরপরে 24/ক সম্মতি সংক্রান্ত অনুমান। 24/ক সম্মতি সংক্রান্ত অনুমান আইনের অনুমান, এটা সাক্ষ্য আইনের মতো একটা ভাষা, এটা খুব ভালো ভাষা। 24/ক সম্মতি সংক্রান্ত অনুমান। 24/ক সম্মতি সংক্রান্ত অনুমান। এরপর আসেন 25 ধারা ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। 25 ধারা ফৌজদারি কার্যবিধি আইন প্রয়োগ। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের তদন্ত, বিচার, নিষ্পত্তি সমস্ত কিছুই ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই পরিচালিত হবে। 25 ফৌজদারি কার্যবিধি প্রয়োগ। 25 ফৌজদারি কার্যবিধি প্রয়োগ। 25-এর ক নতুন এই ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য সংশোধনী আইন। 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 1 থানার যদি কোনো তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারে লিপিবদ্ধ করবেন, তাকে মেডিকেল পরীক্ষা করাবেন এবং শারীরিক অসুস্থ হলে তিনি তাকে চিকিৎসা করাবেন। নাম্বার 2 25-এর কয়ের 2 অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তার বক্তব্যগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিবদ্ধ করবেন, তাকে মেডিকেল পরীক্ষা করাবেন, অসুস্থ হলে চিকিৎসা করাবেন এবং মামলার কেস ডায়েরি করবেন এবং ঘটনাটি যে থানার সেই থানার নিকট প্রেরণ করবেন। শেষ হয়ে গেল। এরপর আসে 26 ধারা কি বলছে? নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 26 আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মনে রাখবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এখানে মেলাখানিক ব্যাখ্যা আছে, দরকার নেই। তারপরে 26-এর ক দ্বারা নতুন। 26-এর ক দ্বারা নতুন তো পাচ্ছি নাকি? 26-এর ক দ্বারা নতুন আসছে কি? শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। 26-এর ক শিশু ধর্ষণ অপরাধের ট্রাইব্যুনাল। 26-এর ক শিশু ধর্ষণ অপরাধের ট্রাইব্যুনাল। শিশু ধর্ষণ অপরাধের ট্রাইব্যুনাল এতটুকু পড়বেন। 27 ধারা ট্রাইব্যুনালের এখতিয়ার। 27 ধারা ট্রাইব্যুনালের এখতিয়ার। 27 ধারা ট্রাইব্যুনালের এখতিয়ার। 27 ধারা ট্রাইব্যুনালের এখতিয়ার। 28 ধারা আপিল। 28 ধারা আপিল। 28 ধারা আপিল। 29 ধারা মৃত্যুদণ্ড অনুমোদন। 29 ধারা মৃত্যুদণ্ড অনুমোদন। 29 ধারা মৃত্যুদণ্ড অনুমোদন। 30 ধারা অপরাধের প্ররোচনা ও সহায়তা। 30 ধারা অপরাধের প্ররোচনা ও সহায়তা।
30 ধারা অপরাধের প্ররোচনা ও সহায়তা, 31 ধারা নিরাপত্তামূলক হেফাজত, 31 ধারা নিরাপত্তামূলক হেফাজত, 31 ধারা নিরাপত্তামূলক হেফাজত, 31 ক ট্রাইব্যুনাল ইত্যাদি জবাবদিহিতা, ট্রাইব্যুনাল ক্ষেত্র বিশেষ আদালতের জবাবদিহিতা, 31 ক ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা। 32 হচ্ছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, 32 অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, 32 অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। তারপর হচ্ছে 32 খ, 32 খ সংশোধনী, 32 খ অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ, 32 ক অপরাধের অভিযুক্ত ব্যক্তির বা অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা, 32 ক অপরাধের শিকার ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তির ডিএনএ পরীক্ষা, ডিঅক্সাইক্লোনিক নাকি বলে, কত বড় কথা, উচ্চারণ না পড়ে নেন, যার উচ্চারণ হয় পড়ে নেন। আর ডিএনএ রাখবেন, বালান ভুলবেন না, শব্দে ভুল নেই, নাম্বার ভালো। আর যদি ভুল করে বসেন, স্যাররা কিন্তু শিক্ষিত মানুষ, ও ধরে ফেলাবেন যে ভুল লাগছে, ভুল লাগার দরকার নেই ভাই, রিস্ক নিয়েন না। তারপর 32 খ সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা, সাক্ষী, 32 খ গুরুত্বপূর্ণ, 32 খ সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা, সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা। নাম্বার এক কি বলছে, ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ আদালত যিনি ব্যক্তি সাক্ষী প্রদান করবেন, ওই সাক্ষী যদি কোনো ভয় করে বা ও নিরাপত্তা সুরক্ষার সন্দেহ হয়, তিনি যদি আবেদন করেন, ট্রাইব্যুনাল ক্ষেত্র বিশেষ আদালত এটা তদন্ত করে তার সুরক্ষা নিশ্চিত করবেন। 32 সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করবে, ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেবে সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য তার বিধান নিশ্চিত করবে, এটা করার জন্য নির্দেশ প্রদান করবেন। 2 সাক্ষীর যাতায়াত বা সময়ের ক্ষতিপূরণের জন্য অর্থ প্রদান করবে, সাক্ষীর যাতায়াত বা সময়ের ক্ষতিপূরণের জন্য অর্থ প্রদান করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।